নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করি। আজ ৩রা আগস্ট ২০২১ ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। আর আজ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে একটি স্ট্যাটিক পোর্শন রয়েছে পলিটি থেকে। চলুন শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা প্রতি সপ্তাহে একটি করে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট বুক রিভিউ দেখতে পাবেন, যার মাধ্যমে বুঝতে পারবেন কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি লাস্ট নর্মাল লিউজের লেখা হোয়াট পাওয়ার মেড ইজি বইটা রিভিউ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল। এখানে 500+ এক্সপেক্টেড অনলাইনার রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন, সেখান থেকে কিন্তু কোশ্চেন কালেক্ট করা হয়েছে। এছাড়াও এখানে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এমএলএসমিগান বিভিন্ন জায়গা থেকে ডেটা, এছাড়াও গুগল থেকে ইমেজ, ম্যাপ, এগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে এই ম্যাটেরিয়ালের মধ্যে। দাম মাত্র 75 টাকা দাম। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওখান থেকে গিয়ে আপনি কিনে নিতে পারেন। আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করেন তাহলে আপনাকে একেবারে 75 টাকা দিতে হবে। আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার না করেন, ইউপিআই বা কার্ড ট্রান্সফার করেন, তাহলে কিন্তু আপনাকে 5 থেকে 7 টাকা আপনার ট্যাক্স কাটা হতে পারে। চলুন শুরু করা যাক। আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার সেটা হচ্ছে পিভি সিন্ধু রিসেন্টলি ব্রোঞ্জ জিতলেন। টোকিও অলিম্পিকে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতলেন এবং ভারতের কিন্তু দুটো মেডেল হয়ে গেল। ভারতের পিভি সিন্ধুকে নিয়ে দুটো মেডেল হয়ে গেল। এছাড়াও আশা করা যাচ্ছে যে ইন্ডিয়ান মেল হকি টিম এবং ফিমেল হকি টিম যদি একটা করে জেতে, তাহলে কিন্তু অবশ্যই তারাও একটা করে অবশ্যই মেডেল দখল করবে। তো শি হ্যাজ অলসো ওয়ান সিলভার অ্যাট রিওর যে অলিম্পিক হয়েছিল 2016 সালে, তিনি কিন্তু সেখানেও একটা সিলভার মেডেল জিতেছিলেন। আর রেসলার সুশীল কুমার তিনি প্রথম ইন্ডিয়ার হয়ে দুটো অলিম্পিক মেডেল জেতেন। আর পিভি সিন্ধু কিন্তু তারপরে প্রথম ইন্ডিয়ান ওম্যান এবং সেকেন্ড ইন্ডিয়ান যিনি দুটো মেডেল জিতলেন অলিম্পিকে। এই যে আমি একটু আগেই বললাম অনলাইনে, এটা ইম্পর্টেন্ট নয়, তবে জেনে রাখার জন্য ভালো। ফার্স্ট টাইম ইন্ডিয়ান ওমেন্স হকি টিম কোয়ালিফাই ফর অলিম্পিক গেমস সেমিফাইনাল। প্রথমবারের জন্য ভারতীয় মহিলা হকি টিম সেমিফাইনালে অলিম্পিকে কোয়ালিফাই করলো। মনে রাখবেন, দেখে রাখতে পারেন, অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট। মায়ানমারের আর্মি চিফ অ্যাপয়েন্টস হিমসেলফ প্রাইম মিনিস্টার। আপনারা জানেন যে মায়ানমারে ইস্যু চলছিল। মায়ানমারে ওখানকার যে আর্মি, পুলিশ নয়, ওখানকার আর্মি এবং পুলিশের মধ্যে কনফ্লিক্ট দেখা যাচ্ছিলো। মায়ানমারের যে আর্মি এবং ওখানকার সিটিজেন্সের মধ্যে কনফ্লিক্ট দেখা যাচ্ছিলো এবং তারা ভারতে চলে আসছিলো। তো এই যে এই কন্ডিশনের থেকে ভারত কোনো রকম কিন্তু স্টেটমেন্ট দেয়নি, স্টেটমেন্ট পাস করেনি। তার কারণ ভারতের সাথে মায়ানমারের রিলেশন তুলনামূলক ভালো এবং মায়ানমার এবং ভারত দুজনকে কিন্তু রেসপেক্ট করে চলার চেষ্টা করেছে। আর এই কন্ডিশনে দাঁড়িয়ে তিনি কিন্তু 2023 ইলেকশনে দাঁড়াবেন এবং তিনি এখন মায়ানমারের আর্মি চিফ নিজেকে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন। তো এই যে তার নাম কি দেখুন, চিফ অফ মায়ানমার মিলিটারি সিনিয়র জেনারেল মিন অং হলিং। তাকে কিন্তু তিনি নিজেই প্রাইম মিনিস্টার নিযুক্ত করেছেন। তো এটাই নিউজ। মনে রাখবেন, মায়ানমারের যে আগে নাম কী ছিল, মায়ানমারের আগে নাম ছিল বার্মার তখন ক্যাপিটাল ছিল রেঙ্গুন, বর্তমানে নেইপিদাও, এবং মায়ানমারের বর্তমান কারেন্সি কিন্তু কিয়াত। মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট, অশ্বগন্ধা কি? দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ। আপনারা জানেন মিনিস্ট্রি অফ আয়ুষ রয়েছে ভারতের যে ইউনিয়ন গভর্নমেন্ট, সেখানে একটা মিনিস্ট্রি রয়েছে। তো মিনিস্ট্রি অফ আয়ুষ রিসেন্টলি কোলাবোরেট করেছে ইউনাইটেড কিংডম লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, অর্থাৎ LSHTM এর সাথে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সাথে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ আয়ুষ কোলাবোরেট করেছে টু কন্ডাক্ট এ স্টাডি অফ অশ্বগন্ধার ওপর একটা স্টাডি করার জন্য, যে অশ্বগন্ধা কতটা কোভিড-19 থেকে রিকভারিতে সাহায্য করে, এই নিয়ে একটা স্টাডি করার জন্য। তো আমরা অশ্বগন্ধা সম্পর্কে তথ্য জানবো। অশ্বগন্ধা ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট, এর অনেকগুলো ফ্যাক্ট রয়েছে। যেমন ধরুন, অশ্বগন্ধা ইজ কমনলি নোন অ্যাজ ইন্ডিয়ান উইন্টার চেরি। অশ্বগন্ধার আরেক নাম ইন্ডিয়ান উইন্টার চেরি, ভারতীয় শীতকালের চেরি। এবং অশ্বগন্ধার যে বিজ্ঞানসম্মত নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উথানিয়া সোমনিফেরা। তারপর বলছে, ইট ইজ এ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান হার্ব দ্যাট বুস্ট এনার্জি, রিডিউস স্ট্রেস অ্যান্ড মেক দ্য ইমিউন সিস্টেম স্ট্রঙ্গার। তো এটা এমন একটি ট্র্যাডিশনাল যে গাছ,
যেটা যদি আমরা গ্রহণ করতে পারি, কনজিউম করতে পারি, তাহলে কিন্তু আমাদের এনার্জিকে সেটা বুস্ট করবে, আমাদের যে মেন্টাল স্ট্রেস সেটাকে সে কমিয়ে দেবে এবং আমাদের যে ইমিউনো সিস্টেম সেটাকে আরও বেশি স্ট্রং করবে। ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ অ্যান অ্যাডাপ্টোজেন, এটা অ্যাডাপ্টোজেন হিসেবে ক্লাসিফাইড করা হয়, যেটা আমাদের বডি ম্যানেজ স্ট্রেসকে কিন্তু মেনটেন করে। অশ্বগন্ধা ইজ ওয়াইডলি গ্রোন ইন, কোথায় পাওয়া যায় অশ্বগন্ধা? সাধারণত ড্রাই পার্টস অফ সাবট্রপিক্যাল রিজিয়ন। সাবট্রপিক্যাল রিজিয়ন ড্রাই পার্টস কোথায় কোথায় রয়েছে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সব মেজর এরিয়াতে কিন্তু এই অশ্বগন্ধা সাধারণত খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। আর এর জন্য যে টেম্পারেচার দরকার, এর সাস্টেনের জন্য যে টেম্পারেচার দরকার সেটা হলো 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইট গ্রোজ ওয়েল ইন স্যান্ডি লোম অর লাইট রেড সয়েল, হালকা লাল মৃত্তিকা এবং তার সাথে স্যান্ডি লোম সয়েলে কিন্তু এই যে অশ্বগন্ধা ভালো হয়। আর এই অশ্বগন্ধা যে মাটিতে ভালো হয় তার যে পিএইচ সেটা 7.5 থেকে 8 হওয়া উচিত। তাহলে এটা কিন্তু কোনো রকম অ্যাসিড বেস সয়েল নয়, এটা বেসড সয়েল, অর্থাৎ ক্ষার জাতীয় সয়েলে কিন্তু এই অশ্বগন্ধা সবচেয়ে ভালো হয়। নেক্সট দেখব, ইন্ডিয়া চায়না এস্টাবলিশ হটলাইন ইন নর্থ সিকিম। তো নর্থ সিকিমে ইন্ডিয়ান যে সোলজাররা এবং চাইনিজ সোলজাররা তারা নিজেদের মধ্যে একটা মিটিং করেছে এবং এখানে একটা হটলাইন তারা স্থাপন করেছে। তো হটলাইন কি? হটলাইন কিন্তু একটি ডিরেক্ট ফোন লাইন, যেটা সেট আপ করা হয় গভর্নমেন্টের সঙ্গে কোনো স্পেসিফিক কারণে, কোনো একটা স্পেশাল কারণে, কোনো একটা এমার্জেন্সির সময় গভর্নমেন্টের সাথে যাতে ডিরেক্টলি তারা কন্ট্যাক্ট করতে পারে, কমিউনিকেশান মেনটেন করতে পারে, সেই জন্যই কিন্তু এই হটলাইন তারা স্থাপন করেছে ইন্ডিয়া এবং চাইনিজ আর্মি দুজনে মিলে একত্রে। তো কোথায় করা হয়েছে? নর্থ সিকিম। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, নর্থ সিকিমে ভারত এবং চায়নার আর্মি দুজনে মিলে একটি হটলাইন তারা স্থাপন করেছে। তো এখানে আরও তথ্য বলছে, দ্য হটলাইন হ্যাজ বিন এস্টাবলিশ বিটুইন দ্য ইন্ডিয়ান আর্মি অ্যাট কোংরা লা ইন নর্থ সিকিম। পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, রিসেন্টলি কোংরা লা নিউজে ছিল, তো কোংরা লা কোথায় রয়েছে? নর্থ সিকিমে। অ্যান্ড দ্য পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ PLA অ্যাট খাম্বাজং ইন দ্য তিব্বত অটোনমাস রিজিয়ন টু ফার্দার দ্য স্পিরিট অফ ট্রাস্ট অ্যান্ড কর্ডিয়াল রিলেশন অ্যালং দ্য বর্ডার। এখানে আরও বলছে, অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না হ্যাভ 2 মিলিটারি হটলাইন ইন ইস্টার্ন লাদাখ অ্যামং আদার্স অ্যাট চুশুল অ্যান্ড দৌলত বেগ ওল্ডি। এর আগে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ইস্টার্ন লাদাখে এবং চুশুল অ্যাট দৌলত বেগ ওল্ডিতে কিন্তু দুটো হটলাইন রয়েছে। নেক্সট যে নিউজটা রয়েছে, নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার NESAC। তো এখানে বলছে, টু সলভ দ্য আসাম মিজোরাম বর্ডার ডিসপুট অ্যান্ড টু অ্যারাইভ অ্যাট এ পারমানেন্ট সলিউশন দ্য সেন্টার হ্যাজ asked the North Eastern Space Application Center NESAC। তো NESAC একটা নর্থ ইস্টার্ন বেসড অর্গানাইজেশন, যাতে মিজোরাম এবং আসামের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, বর্ডার রিলেটেড ইস্যু চলছে, সেই ইস্যুটাকে খুব তাড়াতাড়ি এটাকে কভার করা যায় বা কমপ্লিট করা যায়, শেষ করা যায়। এটা তৈরি হয় NESAC, এটা তৈরি হয় 2005 সালে। আর কাদের জয়েন্ট ইনিশিয়েটিভ ছিল? DOS, ডিপার্টমেন্ট অফ স্পেস এবং নর্থ ইস্টার্ন কাউন্সিল। আর NESAC এটা ম্যাপ তৈরি করতে সাহায্য করে, স্যাটেলাইট ইমেজ নিতে সাহায্য করে, যাতে গভর্নমেন্ট অতি সহজে এই ডিসপুটগুলোকে তাড়াতাড়ি রিজলভ করতে পারে। আর এটা কোথায় অবস্থিত? NESAC এর হেডকোয়ার্টার রয়েছে শিলংয়ে, মেঘালয়ের শিলংয়ে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। আর ইট হেল্পস ইন augmenting the developmental process in the region by providing advanced space technology support। অ্যাডভান্স স্পেস টেকনোলজি সাপোর্টের মাধ্যমে এটা কিন্তু সাহায্য করে গভর্নমেন্টকে এবং ইসরোকেও সাহায্য করে, যাতে তারা সঠিক যে তথ্য তারা পেতে পারে। আমরা একটু পরে দেখব যে আসাম এবং মিজোরামের মধ্যে কী কনফ্লিক্ট দেখা যাচ্ছে। তো আসাম এবং মিজোরামের মধ্যে বর্ডার ডিসপুট দেখা গেছে। আমি ম্যাপটা আনতে ভুলে গেছি, তবে আমি নেক্সট দিন একদিন দেখিয়ে দেবো। তো কনটেক্সট দেখুন, চিফ মিনিস্টার অফ আসাম এবং মিজোরাম রিসেন্টলি নিজেদের মধ্যে একটা বৈঠক করেছে এই যে আসাম এবং মিজোরাম বর্ডার কনফ্লিক্ট নিয়ে। তো রিসেন্টলি কী ঘটেছে? রিসেন্টলি আসাম এবং মিজোরামের পুলিশ নিজেদের মধ্যে খুবই লজ্জাজনক একটি ঘটনা, ভারতের সাথে অন্যান্য দেশের বিভিন্ন রকম কনফ্লিক্ট হয় সেটা মানা যায়, কিন্তু নিজেদের রাজ্যের মধ্যে ইন্টারস্টেট কনফ্লিক্ট এটা কিন্তু একেবারেই মানা যায় না। প্রত্যেকটা রাজ্য আমাদের একটি দেশেরই অন্তর্গত, কিন্তু একটা রাজ্য আরেকটা রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে। যাই হোক, তো
দুটি রাজ্যের পুলিশ কিন্তু 26শে জুলাই একে অপরের উপর গুলি চালায়। সেখানে 6 জন আসামের পুলিশ কর্মী মারা যায়, সেখানে 1 জন সিভিলিয়ান মারা যায় এবং আরও 60 জন ইনজিওর হয়। আসাম এখানে বলেছে যে ফায়ারিং কিন্তু ওয়ান সাইডের হয়েছিল এবং সেটা মিজোরামের পক্ষ থেকেই হয়েছিল। তো আসামের অ্যাগ্রেশনের কারণে মিজোরাম বলেছে এই ইনসিডেন্টটা হয়েছে। তো এই ডিসপুট কীভাবে শুরু হয়েছিল? তো আসাম এবং মিজোরাম অ্যারাউন্ড 164.6 কিমি ভোলাটাইল বর্ডার শেয়ার করে এবং এই যে এই বর্ডার রিলেটেড কিন্তু প্রচণ্ড পরিমাণে ইস্যু দেখা গেছে দুটো স্টেটের মধ্যে। মিজোরাম ক্লেইম করে যে এইখানকার কিছু ল্যান্ড 1875 সালের নোটিফিকেশানে, যেটা বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট অফ 1873 এর আন্ডারে পড়ছে, সেটা মিজোরামের আন্ডারে রয়েছে। কিন্তু আসাম বলে না, 1933 সালের নোটিফিকেশনের মাধ্যমে ওই যে লুসাই হিলের ওই যে রিজিয়নটা, ওটা মিজোরামের মধ্যে নয়, ওটা আসামের মধ্যে পড়ে, হুইচ মিজোরাম ওয়াজ ফর্মালি নোন অ্যাজ ফ্রম দ্য প্রভিন্স অফ মণিপুর, যেটাকে মণিপুর বলে মিজোরাম এটাকে প্রভিন্স বলেছে। তো এইবার দুটো রাজ্য একটা প্লেসকে নিয়ে বলছে এটা আমার, এটা আমার। তো এই করতে করতে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা গিয়েছে এবং এই ইনসিডেন্ট কিন্তু হয়েছে। ইনসিডেন্ট কী বলছে দেখুন, সিন্স দ্য জুলাই 26 ইনসিডেন্ট, এই জুলাই 26-এর পর থেকে আসাম এবং মিজোরামের মধ্যে কিন্তু খুব প্রবলেম দেখা যাচ্ছে এবং এর ফলে সমগ্র ইন্ডিয়াতে এফেক্ট পড়ছে। কীরকম? আসাম ব্লক করে রেখেছে ন্যাশনাল হাইওয়ে 306 নম্বর ন্যাশনাল হাইওয়ে আসাম ব্লক করে রেখেছে, যার ফলে লোকাল রেলওয়ে ট্র্যাক, লোকাল যে ট্রান্সপোর্ট সিস্টেম সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। মিজোরাম সম্পূর্ণ একেবারে কানেকশান ফেলিওর দেখা গেছে মিজোরামের মধ্যে। ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং ওখানকার যে পিপল, তারা কিন্তু খুবই কোনো রকম গুডস তারা আনতে পারছে না, নিয়ে যেতে পারছে না, সমগ্র ভারতের সাথে তারা ট্রেড করতে পারছে না এবং মিজোরাম কিন্তু খুব বেশি অ্যাফেক্টেড হচ্ছে। এটা কিন্তু খুবই একটা মারাত্মক কন্ডিশন তৈরি হয়ে গেছে। গভর্নমেন্টের যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিজলভ করা উচিত, না হলে মিজোরাম এবং আসামের মধ্যে কনফ্লিক্ট আরও বাড়বে। যত বেশি মিজোরামের এখানে প্রবলেম হবে, তত কিন্তু আসামের প্রতি তাদের ক্ষোভ বাড়বে এবং তত বেশি তাদের এই কনফ্লিক্টটা আরও বেড়ে যাবে। নেক্সট দেখব, পুলিশ স্টেশনস মাস্ট ডিসপ্লে লিগাল এইড ইনফরমেশন। আমরা এখানে নালসা সম্পর্কেও জানবো। রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজ ইউ ললিত বলেছেন যে প্রত্যেকটা পুলিশ স্টেশনের বাইরে একটা ডিসপ্লে টানাতে হবে, যেখানে বলা থাকবে যে পুলিশ সর্বদাই সাধারণ মানুষের সাহায্য করবে, যে কোনো প্রবলেমে যে কোনো লিগাল সাহায্য করবে এবং ফ্রি লিগাল এইড সার্ভিসেস প্রোভাইড করবে, কোনো রকম টাকা না নিয়ে সাহায্য করবে। এটা প্রত্যেকটা পুলিশ স্টেশনের বাইরে হেডিং টানাতে হবে। তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজ, এটা পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। ইউ ললিত রিসেন্টলি বলেছেন, এই যে স্টেটমেন্টটা ইউ ললিত দিয়েছেন। আর এখানে জাস্টিস ললিত ইন দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান, মনে রাখবেন জাস্টিস ললিত তিনি কিন্তু আরও এক্সিকিউটিভ চেয়ারম্যান কোথাকার, নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। রিপিট করছি, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। এবার বলি নালসা ব্যাপারটা কি। তো নালসা অ্যাক্ট 1987 সালে দেখা যায় নালসা হ্যাজ বিন কনস্টিটিউটেড। 1987 সালে নালসা অ্যাক্টের মাধ্যমে 1987 সালে নালসা স্থাপন হয়। নালসার এইম হচ্ছে অপরচুনিটিস ফর সিকিউরিং জাস্টিস আর নট ডিনাইড টু এনি সিটিজেন বাই রিজন অফ ইকোনমিক অর আদার ডিসএবিলিটিস। ধরুন কোনো ব্যক্তির কাছে, ভারতবর্ষের কোনো ব্যক্তির কাছে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, তার তেমন একটা ইনকাম নেই, কিন্তু সে একটা কেসে জড়িয়ে পড়েছে, তাকে কোর্টে যেতে হবে, কিন্তু তার কাছে টাকা নেই, সে উকিল নিতে পারছে না। কী কন্ডিশান? কোনো একটা এসসি কমিউনিটি হতে পারে, মাইনরিটি হতে পারে, অন্য যে কোনো ব্যক্তি হতে পারে, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট নয়, তাদেরকে কিন্তু হেল্প করা হবে এবং ফ্রি লিগাল এইড দিতে সাহায্য করবে এই নালসা অ্যাক্ট। তাহলে নালসা অ্যাক্টের মাধ্যমে কি, যাদের নির্দিষ্ট কোনো ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, যাদের কোনো রকম কোর্টে কেস লড়ার টাকা নেই, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করবে। আর সেটা কাদের করবে? সেটা কিন্তু মাইনরিটি কমিউনিটি, এসসি এসটি, মুসলিমদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, এছাড়াও বিভিন্ন রকম অন্যান্য আদার ডিসএবিলিটি যাদের রয়েছে তাদেরকে কিন্তু সাহায্য করা হবে। আর নয়াদ্বীপ হলো অফিসিয়াল নিউজ লেটার অফ নালসা। নালসার অফিসিয়াল নিউজ লেটার হলো নয়াদ্বীপ। আর এটা অরিজিনেটস লোক আদালত, অর্গানাইজ লোক আদালত ফর অ্যামিকেবল সেটেলমেন্ট অফ ডিসপুট। এটা কিন্তু নালসার এই পাওয়ারও রয়েছে যে তারা লোক আদালত স্থাপন করবে যে কোনো ডিসপুটকে অতি সহজে যাতে রিজলভ করা যায়। এর কম্পোজিশন দেখুন, নালসার কম্পোজিশনে অ্যাজ পার সেকশন 3(2)
3(2) সেকশন অনুযায়ী লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট বা নালসা, এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখানে দ্য পেট্রন ইন চিফ হিসেবে নিযুক্ত হবেন। দ্য পেট্রন ইন চিফ হবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ, অর্থাৎ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যাদের চিফ জাস্টিস হন, তারপরে যিনি বয়োজ্যেষ্ঠ জাজ তিনি কিন্তু হবেন দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের জাজ কিন্তু অবশ্যই এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হবেন। তো এখানে একটা তথ্য বলে রয়েছে, ডু ইউ নো হোয়াট আর্টিকেল 39A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস। তো আমাদের কনস্টিটিউশনে আমরা জানি 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ অর্থাৎ রাষ্ট্র কীভাবে পরিচালনা করা উচিত সেই সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। তার মধ্যে আর্টিকেল 39A বলছে যে স্টেটকে কিন্তু অবশ্যই ফ্রি লিগাল এইড প্রোভাইড করতে হবে, জাস্টিসকে প্রোভাইড করতে হবে, ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করতে হবে, যে কোনো পার্টিকুলার ক্ষেত্রে, যে কোনো সাস্টেনেবল ক্ষেত্রে সেখানে কিন্তু তাদের ফ্রি লিগাল এইড প্রোভাইড করতে হবে, যাতে কেউই এখান থেকে বঞ্চিত না হয় এবং আইনের দ্বারা কেউই যেন ফিরে না যায়, কোনো রকম যে অপরচুনিটি সেখান থেকে তাদের যাতে ফিরে যেতে না হয়, এটাই কিন্তু বলা রয়েছে আর্টিকেল 39A। আপনাদের একটা স্টার্স থাকবে যে আর্টিকেল 39A কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়। দেখুন কেন অ্যামেন্ডমেন্ট 39A, যখনই বুঝবেন আর্টিকেলের পাশে এ রয়েছে, ক্যাপিটাল এ রয়েছে, এ কথার অর্থ হচ্ছে অ্যামেন্ডমেন্ট। যেমন ধরুন আর্টিকেল 51A, এটা 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 সালের মাধ্যমে 6 থেকে 14 বছরের এটা করা হয়েছিল। তো এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট। 21A শিক্ষার অধিকার অ্যাড করা হয়েছিল, সেটাও অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এটা মনে রাখতে হবে। তো নেক্সট, তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।